এখন যে জায়গায় বিশেষ করে বিএনপি যে কথাটি বলছে যে ঐতিহাসিকভাবে মানে পৃথিবীর অনেক দেশেই নেই তেমন সংখ্যক মতামতের জায়গায় বিএনপি ঐক্যমত্য পোষণ করেছে, সংস্কারের জায়গায় বিশেষ করে সংখ্যা থাকতে বিচারে নাই বা গেলাম, এবং অন্যান্য দলের সাথে যদি আপনি ঐক্য অনৈক্যের জায়গা দেখেন তাহলে সব কিছু মিলিয়ে আশাবাদের জায়গা মানে কতটুকু ঐক্য প্রতিষ্ঠিত হলো আর অনৈক্যের জায়গাটা এই রেশিওটা কেমন? জি, আপনাকে আবার ধন্যবাদ। না, আপনি যেটা বলছিলেন না সূচক মাথা নাড়ছিলাম। দেখুন যে ভাই যেটা বলছিলেন অনেক কিছুই ঠিক, আবার যেমন বলছিলেন যে আসামি ছাঁটাই করে দিয়ে দ্রুত চার্জশিট হবে কি না এটা তো আসলে তদন্তকারী সংস্থা জানে। সব মামলায় তো চার্জশিট নাও হইতে পারে। সুতরাং আর ট্রাইব্যুনালের বিষয়ে যেটা বলছিলেন যে আমি এখনও বলি সব কিছুই বিচারিক বিষয় আসে, আদালতের বিষয়ে সব কিছুই বলা সম্ভব নয়। এতটুকু বলি সরকার 2টি পর্যন্ত ট্রাইব্যুনাল করতে সক্ষম হয়েছে, আরও ট্রাইব্যুনালের চেষ্টা আছে বা এই বিচার কাজকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেই ধরনের উদ্যোগ আছে। অনেস্টলি বলি ভাইয়ের সঙ্গে এক জায়গায় আমি একমত, সরকারের মধ্যে এই বিচার নিয়ে কোনো তড়িঘড়ি নেই। সরকার বিচারটাকে তড়িঘড়িভাবে করতে চায় না, পরিষ্কার হিসাব। তড়িঘড়ির বিচার ভালো হয় না। আমরা বিচারিক কাঠামোতে শেখ হাসিনার মতো কোনো এক্সাম্পল সেট করতে চাই না। আর ভাই বিএনপি দলীয় কর্মীদের বিষয়ে যেটা বলছিলেন যে গত 16 বছর ধরে গুম খুন রাজনৈতিক নেতাকর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়গুলি কিন্তু একই সঙ্গে বিচার হচ্ছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অনেকগুলি মামলা হয়েছে গুমের বিষয়ে, অনেকগুলি মামলা হয়েছে বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞের বিষয়ে। সুতরাং জুলাইয়ের মৃত্যুকে আলাদা করা, সেগুলিকে জীবন মনে করা, জুলাইয়ের আগের মৃত্যুগুলি তো শেখ হাসিনার বিদায়কে ত্বরান্বিত করেছে, আমি এভাবে বলবো। জুলাইয়ের আগের জুলুম নির্যাতনই তো শেখ হাসিনাকে জুলাই পর্যন্ত দেখার উপলক্ষ তৈরি করে দিয়েছে আমি বলবো। সুতরাং শেখ হাসিনা যদি গত 16 বছর ধরে গুম খুন অত্যাচার না করত তাহলে তো বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে ফুঁসে উঠত না। সুতরাং 2008 সালে নির্বাচিত হওয়ার পর 2009 সালে ক্ষমতাসীন হওয়ার পর থেকে শেখ হাসিনা ধীরে ধীরে যেভাবে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে আর সেই ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যত ধরনের অন্যায় জুলুম নির্যাতন এদেশের নাগরিকদের উপরে রাজনৈতিকদের উপরে করেছে তার সব মিলিয়েই আউটকামটা হচ্ছে আগস্ট 5। সো কোনোটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এবার আপনি যেটা বলছেন যে ঐক্য অনৈক্য, অনেস্টলি বলি আমি বললে আপনার কাছে মনে হতে পারে আমি সরকারের লোক বলে এভাবে বলছি। ট্রুলি আমাদের রাজনৈতিক দলগুলির যে পারসেপশন তাদেরকে নিয়ে মানুষের মধ্যে, তাতে মনে হয় কি জীবনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের দুজন নেতা একসঙ্গে বসলে একজন আরেকজনের দিকে তাকাবেন না, এরকম পারসেপশন আছে। সে কারণে আমাদের কাছে পারসেপশন এরকমও আছে যে এই রাজনৈতিক দলগুলি কীভাবে ঐক্যবদ্ধ হবে এই সমস্ত ইস্যুতে। প্রত্যাশার চেয়ে বেশি ঐক্য দেখা যাচ্ছে সংস্কার ইস্যুতে, প্রত্যাশার চেয়ে বেশি। সুতরাং এটা নিয়ে আশঙ্কার কিচ্ছু নেই। এবার আসুন, আপনি ধরুন আপনার টাইটেল আলোচনার রাজনীতি ঐক্য অনৈক্য, কেন এই জিনিসটা আপনার মাথায় আসে? আপনার মাথায় আসে ময়দানে যে রাজনীতি হচ্ছে সেই রাজনীতির নানান বাহাসের কারণে, সেই রাজনীতির নানান ন্যারেটিভস, নানান স্টেটমেন্টস আপনাকে নাগরিক হিসেবে আমাকে আশঙ্কিত করে তোলে। তাহলে কি আমাদের রাজনৈতিক দলগুলি এখন আবার মুখোমুখি অবস্থান নিচ্ছে এরকম কিছু? দেখুন, 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলির অবস্থান এবং 5 আগস্ট পরবর্তী অবস্থান এক থাকবে না। কেন থাকবে না? 5 আগস্টের পূর্বে এদেশের সকল ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ন্যূনতম একটি ঐক্যের জায়গা তৈরি করেছিল, সেটি হচ্ছে ফ্যাসিবাদের যে আইকনিক ফিগার পোস্টার গার্ল শেখ হাসিনাকে সরাতে হবে। সে জায়গায় সবাই একমত ছিল। তার মানে কি, শেখ হাসিনাকে সরানোর জন্য, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য যেই আন্দোলন, যে রাজনৈতিক ঐক্য, সেই রাজনৈতিক ঐক্য কোনো অর্থেই সবগুলি দলের মতাদর্শিক ঐক্য নয়। এই দলগুলির নিজ নিজ আলাদা আলাদা মতাদর্শ, আলাদা ইডিওলজি, প্রত্যেকের টার্গেট ভোটার, টার্গেট এরিয়া, টার্গেট ইডিওলজি তারা মানুষের কাছে নিয়ে হাজির হয়, তাই না? সেক্ষেত্রে 5 আগস্টের পরেও এসে আপনি জামাত এবং বিএনপিকে গলাগলি করে চলতে দেখবেন না। আপনি এবি পার্টি এবং গণ অধিকার পরিষদকে এক হয়ে যেতে দেখবেন না। প্রত্যেকের সুনির্দিষ্ট আলাদা আলাদা টার্গেট, আলাদা আলাদা উদ্দেশ্য আছে বলেই তারা আলাদা আলাদা রাজনৈতিক দল। আদারওয়াইজ তো একটা দলই হতো সবাই। যেহেতু তাদের নিজ নিজ ভিন্ন ভিন্ন উদ্দেশ্য রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে,
প্রত্যেকেই নাগরিকদের কাছে তার রাজনৈতিক উদ্দেশ্যকে মহৎ হিসেবে প্রচার করে তাদের কাছে পৌঁছাতে চায়, সুতরাং তাদের অবস্থান আলাদা। আপনি অনৈক্যের সুর তখন দেখবেন যখন বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, যখন বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয় এবং সেই জায়গায়ও রাজনৈতিক দলগুলি এক কাতারে আসতে পারে না, তখন দেখবেন আপনি রাজনৈতিক অনৈক্য। সুতরাং বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু গণতান্ত্রিক আগামীর বাংলাদেশের শাসন কাঠামো বলি বা যে ধারাটি ছিল, আপনি বলছেন যে জুলাইয়ে তো আসলে ফ্যাসিস্টের পতনের মূল জায়গায় ঐক্য হয়েছিল, কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে সেই আকাঙ্ক্ষা তো মানুষের মধ্যে তৈরি হয়েছে। দেখুন, সেই জায়গায় কিছু কিছু বিষয় তো নিশ্চয়ই আপনি দেখুন অলমোস্ট এভরিডে 30 থেকে 35টি রাজনৈতিক দলের নেতৃত্ব একসঙ্গে বসে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, কীভাবে চলবে সেই পথটা নির্ধারণের চেষ্টা করছেন। তারা বিভিন্ন বিষয়ে, যেই রাজনৈতিক দল বিএনপি ধরুন কোনো কোনো পয়েন্টে যেখানে রাজি হলে তাদের বিশাল রাজনৈতিক স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেতে হবে সবচেয়ে বড় দল হিসেবে, সে জায়গায় বিএনপি এগ্রিড হচ্ছে। আরেকটি রাজনৈতিক দল যে মনে করছে যে এই জিনিস হলে বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি হবে, সে সেটা নিয়ে জোর দাবি তুলছে, অন্যরা সেটিতে অংশগ্রহণ করছে। এটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতে চলার পথ। পলিটিশিয়ানরা একসঙ্গে এক ছাদের নিচে বসে ঠিক করছেন। সুতরাং ওই জায়গায় বাংলাদেশ ভবিষ্যৎ কিভাবে চলবে সেই জায়গা নিয়ে তাদের পলিটিশিয়ানদের মধ্যে কোনো ডিবেট, অ্যাডভান্সমেন্ট হিসেবে দেখছেন, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যের যদি আপনি কথা কাঙ্ক্ষিত লক্ষ্যের আসলে কোনো শেষ নেই। আমরা যেরকম একটি বাংলাদেশ প্রত্যাশা করি, সেরকম বাংলাদেশ প্রত্যাশা যখন করছি, তখন আপনাকে মাথায় রাখতে হবে গত 17 বছরে, গত 16 বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল, সকল প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। আপনাকে মাথায় রাখতে হবে একটি অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমান, সেই বিমানের একজন পাইলট একটি লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন, ল্যান্ড করার চেষ্টা করছেন বিপর্যয় থেকে বাঁচানোর জন্য। এই অবস্থায় আমাদের যতটুকু অর্জন হবে, আমাদের সবচেয়ে বেশি অর্জন আসবে ভবিষ্যতের সংসদ দিয়ে। জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাকে একটা বিষয় বলি, আমাদের সবগুলি রাজনৈতিক দল এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে যে সংবিধানের 70 অনুচ্ছেদ শুধুমাত্র অর্থ বিল এবং অনাস্থা বিল বাদে সব জায়গায় উঠে যাবে। তো সংবিধানের বড় অর্জন, ধরুন সংবিধানের এই 70 অনুচ্ছেদ নিয়ে আমার ভাই ভালো জানেন, আপনি ভালো জানেন, আমিও টুকটাক বুঝি, কিন্তু আমার যেই দর্শকরা দেখছেন তাদের প্রত্যেকেই সমানভাবে বোঝেন না। যারা বোঝেন তারা এমনও আছেন যে আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন, আবার যারা বোঝেন না তারা হয়তো মোটেও বোঝেন না। তার কাছে সংবিধানের 70 অনুচ্ছেদ একটি ওয়ার্ড মাত্র, একটি সেন্টেন্স মাত্র। কিন্তু আপনি যখন তাকে বলবেন যে আগামীর সংসদে, ফর এক্সাম্পল বিএনপি নির্বাচিত হয়ে সংসদে যাবে, আমার ভাই নির্বাচিত হয়ে এমপি হয়ে সংসদে যাবে, কিন্তু উনার ব্যক্তিগত জায়গা থেকে, উনার নৈতিক জায়গা থেকে উনি তার পার্টির একটি সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করার জন্য একটি জায়গা তৈরি হলো, উনি তার পার্টির অবস্থানের বিপক্ষে ভোট দেওয়ার গণতান্ত্রিক সুযোগ তৈরি হলো। অর্থাৎ আপনি কল্পনা করেন আগামীর সংসদটা যদি এই প্র্যাকটিসটা আমাদের পলিটিশিয়ানরা করে, কতটা প্রাণবন্ত একটি সংসদ হতে যাচ্ছে, যেখানে নিজ দলের প্রস্তাবের বিরুদ্ধে নিজ দলের এমপি প্রকাশ্যে সমালোচনা করবেন। মানে এই কথাটিকে এমন সরলীকরণ ভাবে বাস্তবায়িত হবে আপনার মনে হয়? এটা আমাদের পলিটিশিয়ানদের আন্তরিকতার উপর নির্ভর শুধু করবে। পলিটিক্যাল উনি কতটা, অফকোর্স পলিটিশিয়ানদের চেয়ে বড় কিছু নাই, পলিটিশিয়ানরাই আমাদের দেশের সামনের পথ দেখাবে। আমাদের যত প্রত্যাশা এবং আমাদের যত গালি, আমরা সবসময় পলিটিশিয়ানদের